ওহ মাই গড, এইখান থেকে দূরের শহরটা দেখতে কি সুন্দর লাগছে, যেন কোনো জলছবি আঁকা। আমি তো এইসব সিনেমাতেই দেখেছি। বলেই কাছের জানলার কাছে এসে সেই আবছা শহরের দিকে তাকালো গীত। চোখে তার অফুরন্ত খুশি। এর আগে ও শহর থেকে এত দূরে কোনোদিন আসেনি। যদিও সুযোগ ছিল, বাবা ওকে কোনো কিছুতেই বারণ করেনি, কিন্তু মা মারা যাওয়ার পর বাবাকে একা ফেলে আসতে ওর ইচ্ছে করে না। আজ যেও কেন এলো জানে না। হয়তো প্রথমবার নিজের মধ্যে সেই লুকোনো আমিকে খুঁজে পেয়েছিল রীতের মধ্যে। শহর থেকে দৃষ্টি সরাতেই পাশে এসে দাঁড়ালো নৈরিত, যার হাত ধরে গীত এতটা পথ এসেছে। রীত আসার পর ওর জীবনটা স্বপ্নের মতো হয়ে গেছে। এই 4 মাসের আলাপে গীতের মনে হয় ওরা যেন জন্ম জন্মান্তরের সাথী। কি ভাবছেন ম্যাডাম? তখন থেকে তো বাইরেই তাকিয়ে আছো। একটু কি আমার দিকেও নজর দেবে নাকি? গীত নৈরিতের গলা জড়িয়ে বলল, কি নজর দেব? এই যে তুমি আমাকে এত দূরে একটা রাজপ্রাসাদের মতো হোটেলে নিয়ে এলে, তারপর সেই সকাল থেকে আমাকে যা রাজকীয়ভাবে ট্রিট করছো, আমি আর কি নজর দেব? এত স্পেশাল ফিল করাচ্ছ তুমি আমাকে, আমি তোমাকে কি দিই বলো তো? নৈরিত ওর কথা শেষ হওয়ার সাথে সাথেই গীতকে ঘুরিয়ে কাচের জানলার সামনে দাঁড় করালো। তারপর চোখে চোখ রেখে বলল, তা তুমি কি আমার রানীর থেকে কম কিছু নাকি? হ্যাঁ, আর দেওয়ার কথায় ওই যে তুমি আমাকে বিশ্বাস করে এতটা দূর আমার সাথে এলে, এটাই আমার কাছে না সবচেয়ে বড় পাওয়া। রীত, খুব ভালোবাসি তোমাকে, আর এই বিশ্বাসটা তো তুমি অর্জন করেছো। এই 4 মাসে তুমি আমাকে এত যত্ন করেছো। আমার তো নিজেকে খুব ভাগ্যবতী মনে হয় যে আমি তোমাকে পাবো। না না, আমি ভাগ্যবান যে তোমাকে পাবো 100%। বলেই গীতের হাতটা ধরে ঠোঁট ছোঁয়ালো নৈরিত। তারপর সেই হাতের ওপর নাক বুলিয়ে সুবাস নিয়ে বলল, আচ্ছা, বাড়িতে কি জানালে? জোর করছি না কিন্তু দেখো, তুমি চাইলে আমরা এক্ষুনি শহরে ফিরতে পারি। শুধু শুধু একবার বলো, একবার তুমি বলো, ইয়েস প্লিজ, একবার বলো, আমি গাড়ি বের করছি। তবে জানো, হাইওয়ে দিয়ে তো যাব, এত রাতে বেরোলে না একটু রিস্ক আছে, কিন্তু সে আমি তোমার কিচ্ছু হতে দেবো না। একদম একদম কোনো কিচ্ছু তোমার হবে না, কোনো ক্ষতি হবে না। সে জানি আমি। আজকে আর যেতে হবে না, এতটা পথের জার্নি, সে এখন বেরোলে ভোর হয়ে যাবে বাড়ি যেতে। আর তাছাড়া আমি তো বাবাকে বলেই এসেছি যে আজ বন্ধুর বাড়িতেই থাকবো। নৈরিত কথাটা শুনে জোরে জোরে হেসে বলল, বন্ধু, একদম একদম বন্ধু। হ্যাঁ, তো কি বলবো? তুমি তো আমার বাবার সাথে এখনো পরিচয় করতে চাও না। আমি আগে থেকে বলবো না, একদম পরিচয় করাবো। এই বলো তো। নৈরিত ওর ঠোঁটের উপর হাত রেখে বলল, সব কাজ তো সহজ হয়েই গেছে। এবার আমাকে একটু আমার কাজটা করতে দাও। তাকে মানে? নৈরিত গীতাকে আর কিছু বলতে না দিয়েই কোলে তুলে নিয়ে বলল, এটা হলো এই যে বলছিলে সিনেমার মতো। হ্যাঁ, ওটা ওটা ঠিকই বলেছ। তুমি তো আজকের নায়িকা, আমার নায়িকা। কিন্তু আমি ওই হিরোর থেকে ভিলেন হতে না বেশি পছন্দ করি। কিন্তু এটাতে তো তোমার বারণ শুনবো না। না না না, কোনো বারণ শুনবো না। গীত কোলে থাকা অবস্থায় নৈরিতের গলা জড়িয়ে বলল, তাই বুঝি? তা দেখি আমি একটু আমার ভিলেনকে। ঘরের আলো একদম নিঝুম, শুধু অন্ধকারের মাঝে একজোড়া আবছায়া শরীরকে দেখতে পাওয়া যাচ্ছে। বিছানা চাদর এলোমেলো হয়ে উঠেছে, দুজনের শরীর সম্পূর্ণ নিরাবরণ।
নৈরিতের পিপাসার্ত ঠোঁট গীতের সারা শরীর ছুঁয়ে যাচ্ছে। ঘোর লাগা নজরে নৈরিত তাকিয়ে আছে বিছানায় শুয়ে থাকা তার নারীর দিকে। উষ্ণ পরশে শরীরের তৃষ্ণা মিটিয়ে চলেছে। নৈরিতের গরম নিঃশ্বাস এসে লাগছে গীতের কানের লতি কিংবা পেটের নাভিতে। হাত দিয়ে টেনে ধরছে গীতের ঘন কালো চুল, আর গীতের শরীরের এই তীব্র সুবাসটাই যেন ওর নেশা লেগেছে, যদিও নেশা আজ তো নয়, বহুদিনের। নৈরিতের হাত আরো শক্ত হয়ে উঠেছে গীতের ওপর। গলার কাছে সুস্পষ্ট হয়ে উঠেছে কালচে দাঁতের দাগ। ঠোঁট ক্রমশ সিক্ত হয়ে উঠেছে। কখনো গীতের শরীরের নরম মাংসপিণ্ডটা চেপে ধরছে নৈরিত, কখনো বা নিজের সমস্ত শরীর দিয়ে আষ্টে পৃষ্ঠে দিচ্ছে গীতকে। মাঝে মাঝে নিজেও হাঁপিয়ে উঠছে, তবে এক মুহূর্তের জন্য গীতকে নিজের থেকে দূরে সরাতে পারছে না। জানলার কাছ থেকে একরাশ আলো এসে পড়ায় নৈরিতের ভুরু কুঁচকে উঠল। চাদরের মধ্যে মুখ ঢুকিয়ে আরো একটু ঘুমানোর চেষ্টা করলো। সেই তো আদর মিটিয়ে ভোররাত হয়ে গিয়েছিল ঘুমোতে ঘুমোতে। উল্টো দিকে মুখ ঘোরাতেই দেখতে পেল গীতকে। কি সুন্দর চুপ করে ঘুমোচ্ছে। আলতো করে এগিয়ে এসে নৈরিত ঠোঁট ছোঁয়ালো গীতের গালে, তবে মুহূর্তের মধ্যে নাকে এসে লাগলো আষ্টে একটা বিশ্রী গন্ধ। ধরপড় করে উঠে বসলো নৈরিত। ভোরু কুচকে মুখে রাগ ফুটে উঠল। এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো বিছানায় নিস্তব্ধ হয়ে থাকা গীতের দিকে। সারা শরীরে তখনও লেগে আছে কিছু শুকনো রক্ত। মুখ থেকে একটা আফসোসের শব্দ করে নৈরিত ধীরে ধীরে গীতের মাথার কাছে এসে বসলো। আলতো করে ওর মাথায় হাত বোলাতে বোলাতে বলল, শেষ হয়ে গেল। এই কদিন কত তাড়াতাড়ি যেন কেটে গেল। না, কিন্তু একটা অভিযোগ আমার আছে, কত তাড়াতাড়ি কেউ চুপ করে যায়। হ্যাঁ, আমার তো খুব খুব ভালো লাগছিল ওই চিৎকারটা শুনতে, যখন আমি ওই যে লোহার রডটা তোমার শরীরের ভেতরে ঢোকাচ্ছিলাম। বেশিক্ষণ তো চিৎকার করলেই না, বরং পরের দিন সকালে উঠে দেখি তুমি একদম চুপ করে গেলে। আরেকটা দারুণ সারপ্রাইজ ছিল তোমার জন্য, জানো? দারুণ দারুণ সারপ্রাইজ। বলেই টেবিলের ড্রয়ার থেকে নতুন একটা ধারালো ছুরি বের করলো নৈরিত। গীতের নগ্ন ঠান্ডা পচনশীল শরীরটার ওপর সেটা বোলাতে বোলাতে বলল, এই যে আমি তো ভেবেছিলাম এইটা দিয়ে, হ্যাঁ, এই সুন্দর জিনিসটা দিয়ে না তোমার ওই সুন্দর গলার শিরাটা কাট। হ্যাঁ, এই না 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 না, আগের মেয়েগুলোকে এটা দিয়ে মারিনি, একদম না। এটা নতুন কিনেছিলাম শুধু শুধু তোমার জন্য। হ্যাঁ, তুমি তো স্পেশাল, ভেরি স্পেশাল। কিন্তু তোমার তো আর তর সইল না আমার এক রাতের ভালোবাসাতেই চলে গেলে। তুমি কিন্তু কোনো অভিযোগ রাখতে পারবে না। না 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 না, আমি কিন্তু বিগত 5 দিন ধরে তোমাকে ভালোবেসেছি, প্রতিদিন প্রতি রাত, আরো কিছুদিনও ভালোবাসতাম, জানো? হ্যাঁ, আরো কিছুদিন। কিন্তু তোমার শরীরের এই উগ্র গন্ধ আমার আর ভালো লাগছিল না, একদম ভালো লাগছিল না। আগের মিষ্টি গন্ধটা না কেমন হারিয়ে গেল। নৈরিতের গাড়ি হাইওয়েতে চলতে শুরু করেছে। গন্তব্য সেই ছবির মতো শহর। ওইদিকে হোটেলে গীতের ব্যবস্থা করার লোক আছে, ঠিক যেমন আগের 6টা মেয়ের ব্যবস্থা হয়েছিল। গাড়ির স্পিডটা আরো কিছুটা বাড়িয়ে দিল নৈরিত। ওর যে নেশাটা দিন দিন বেড়ে যাচ্ছে। মেয়েদের শরীরের নেশা, ওদের রক্তের নেশা, ওদের চিৎকারের নেশা, আবার যে নতুন শরীর চাই ওর।